আসসালামু আলাইকুম সকলকে। আজকে তোমাদের সাথে আমাদের এই কনসেপ্টোজেনেসিস বুক সিরিজের যেই লাইভ সেশন গুলো হওয়ার কথা, সেটার মধ্যে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় সেশন। দ্বিতীয় সেশনে আজকে মেন্টর হিসেবে আছে সৈয়দ মাহবুব মাহি। মাহি আছে ময়মনসিংহ মেডিকেল কলেজ, থার্ড ইয়ারে, 2018-19 সেশন। আজকে তোমাদের ক্লাসটা হবে ব্লাডের উপরে, ব্লাডের আদ্যপ্রান্ত সম্পর্কে আজকে ইনশাল্লাহ জানতে পারবে। এবং আমাদের এই জেনেসিস বুক সিরিজের প্রথম বই, ফাইবার স্পেশাল বুকলেট, এটা আশা করছি সবার কাছে ইতোমধ্যে তোমরা পেয়ে গেছো। এবং যারা এখনো পাওনি, তোমরা চাইলে গ্রুপে আমাদের যে লাইভের যে লিঙ্কটি দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এখনই অর্ডার করে ফেলতে পারো। ইনশাল্লাহ এই বইটি তোমাদের জন্য অবশ্যই সহায়ক হবে। আমি মাহিকে অনুরোধ করব আজকের সেশনটি শুরু করে দেওয়ার জন্য। মাহি। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি মাহি, শোনা যাচ্ছে। ঠিক আছে। তো আজকে আমরা যে ক্লাসটা সেটা হচ্ছে গিয়ে ব্লাডের সম্পর্কে যা আছে আমরা জানার চেষ্টা করব। তো ব্লাড তোমরা ইতিমধ্যে সবাই পড়ে ফেলছো। আমার কাজ হবে যে এখানে ভাইবার জন্য যা যা জিজ্ঞাসা করা হয় তোমাদেরকে শুধু ওগুলো একটু রিমাইন্ডার দিয়ে দেওয়া, এটাই আমার কাজ। আর এখানে আমরা কিছু জিনিস ভাগ করে রাখছি, যেমন এই যে আমাদের এখানে ভাইবা বুকলেট যেটা আছে, আর দেখো এখানে লাল নীল সবুজ কালারে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে তোমাদেরকে কয়েকটা কোশ্চেন দেখাই দিব। তারপর হচ্ছে গিয়ে ভাইবার সময় আমাদেরকে যেরকম বক্স কোশ্চেন জিজ্ঞাসা করে, প্রথমে হচ্ছে কি ব্লাডের ডেফিনেশন। ব্লাডের ডেফিনেশনটা কি বলতেছে? ব্লাড ইজ এ স্পেশালিস্ট ফ্লুইড কানেক্টিভ টিস্যু দ্যাট ইজ কম্পোজড অফ ফ্লুইড পোর্শন, প্লাজমা এন্ড সেলুলার এলিমেন্টস ডব্লিউবিসি, আরবিসি, ডব্লিউবিসি এন্ড প্লাটিলেটস দ্যাট সার্কুলেটস থ্রুআউট দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম রিমেইনিং এক্সট্রাসেলুলার কম্পোনেন্ট। এখন দেখো এখান থেকে জানার যে বিষয়টা সেটা হচ্ছে কি স্পেশালাইজড ফ্লুইড কানেক্টিভ টিস্যু কেন বলা হচ্ছে। এটাকে স্পেশালাইজড বলা হচ্ছে কারণ এটা হচ্ছে মেসোডার্মার ইন অরিজিন। আর এটা হচ্ছে কি যে তোমার সেলুলার কম্পোনেন্ট সেটা হচ্ছে কম থাকে, এবং কি বলে ফ্লুইড পোর্শন যেটা থাকে সেটা হচ্ছে বেশি থাকে। এই কারণে হচ্ছে একটা স্পেশালিস্ট ফ্লুইড কানেকটিভ টিস্যু। এছাড়া আমাদের আর কি কি স্পেশালিস্ট ফ্লুইড কানেকটিভ টিস্যু আছে, সেগুলো হচ্ছে বোনস, কার্টিলেজ, এগুলো। তারপর দেখো নিচে যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি তোমার একটা কি বলে ব্লাডের কয়েকটা জেনারেল প্রপার্টিস বলো বা জেনারেল ইনফরমেশন বলো সেগুলো। যেমন ধরো একটা হিউম্যান বডিতে কতটুকু থাকে, 5 to 6 লিটার অফ ব্লাড। দেন পার্সেন্টেজটা তোমার এমসিকিউ তে আসছিল। দেন ব্লাড হচ্ছে রেড ইন কালার ডিউ টু দ্য প্রেজেন্স অফ হিমোগ্লোবিন। পিএইচ অফ ব্লাডটা কত, সেটা হচ্ছে 7.35 থেকে 7.45। হ্যাঁ। আর অসমোলারিটি কত, অসমোলারিটি 300 মিলি অসমোল পার লিটার, অসমোটিক প্রেসার এত, ভিসকোসিটি 5 টাইমস মোর দ্যান দ্য ওয়াটার। এখন আমাকে বলো যে পিএইচ অফ ব্লাড যেটা সেটা হচ্ছে গিয়ে আর্টেরিয়াল ব্লাড পিএইচ বেশি না ভেনাস ব্লাডের পিএইচটা বেশি, সেটা আমাকে একজন বলো। ভেনাস আর্টেরিয়াল ব্লাডের পিএইচ বেশি। হুম। তার মানে হচ্ছে গিয়ে ভেনাস ব্লাডের পিএইচটা কম, তার মানে ভেনাস ব্লাডটা অ্যাসিডিক, তাই তো? জি ভাইয়া, কার্বন ডাই অক্সাইড থাকে এই কারণে পিএইচ কম। হ্যাঁ হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের কন্টেন্টটা বেশি থাকে, হাইড্রোজেন আয়ন কম থাকে, এই কারণে ভেনাস ব্লাডটা অ্যাসিডিক। ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে তারপর হচ্ছে গিয়ে কম্পোজিশন অফ ব্লাড, এটা হচ্ছে গিয়ে তোমার ভাইভাতে জিজ্ঞাসা করে। তো আমরা কম্পোজিশনটা সবাই জানি। সেলুলার এলিমেন্টস হচ্ছে 45% আর প্লাজমা এলিমেন্টস হচ্ছে 55%। সেলুলার এলিমেন্টস কি কি আছে? আরবিসি বা ইরিথ্রোসাইটস, ডাব্লিউবিসি বা লিউকোসাইট, প্লাটিলেটস। প্লাটিলেটস দেখো কয়েকটা নাম আছে, যে প্লাটিলেটস, থ্রম্বোসাইট, মেগাক্যারিওসাইট। এই থ্রম্বোসাইটটা মোটামুটি আমরা সবাই জানি, থ্রম্বোসিসের সাথে যেহেতু প্লাটিলেট রিলেটেড সেই কারণে থ্রম্বোসাইটটা জানি, কিন্তু মেগাক্যারিওসাইটটা অনেকে নাও জানতে পারি। কিন্তু মেগাক্যারিওসাইটটা আমরা জেনে রাখবো যে আমরা যখন ইরিথ্রোপয়েসিসের কি বলে ব্লাড ফর্মেশন যে স্টেজ আছে ওইখানে যদি আমরা ফিগারটা দেখাবো তখন দেখবো যে এই প্লাটিলেটসটা তোমার মেগা ক্যারিওসাইট থেকে আসতেছে। ঠিক আছে, এই কারণে এটার আরেকটা প্লাটিলেটের আরেকটা নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। এগুলো তো আমরা জানলাম। তারপর হচ্ছে দেখো প্লাজমা হচ্ছে 55%, তার মধ্যে হচ্ছে ওয়াটার 91 থেকে 92%, সলিড হচ্ছে এত পার্সেন্ট। এখন এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে অর্গানিক, ইনঅর্গানিক এবং গ্যাসিয়াস যে কম্পাউন্ডস গুলো আছে এগুলোর নাম জিজ্ঞাসা করে। ধরো তোমাকে বললো যে অর্গানিক কয়েকটা ইয়ের নাম বলো ব্লাডে যে আছে, তার মধ্যে প্রোটিন, দেন নন নাইট্রোজাস প্রোটিনের সাবস্টেন্স এবং নিউট্রাল ফ্যাটস, এগুলো বেশি জিজ্ঞাসা করে। তো প্রোটিন দেখো 6টা আছে: অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, হরমোনস, অ্যান্টিবডিজ এন্ড এনজাইমস। এই সবগুলো মনে রাখতে হবে। এছাড়া নন প্রোটিনাস নাইট্রোজেনাস সাবস্টেন্স কি কি আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, জ্যান্থিন, হাইপোজানিন, ক্রিয়েটিন, অ্যামাইনো অ্যাসিড, এগুলো। দেন নিউট্রাল ফ্যাটস এর মধ্যে ফসফোলিপিড, কোলেস্টেরল, এগুলা। এগুলো পারবা ক্যাটায়ন, অ্যানায়ন, এগুলো পারবা গ্যাসেস এর মধ্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, এগুলো। আচ্ছা করি। তারপর হচ্ছে কি দেখো নরমাল ব্লাড কাউন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞাসা করে।
দেখো এখানে আরবিসি কত নরমাল কাউন্ট, সেটা হচ্ছে কি 4.9 থেকে 5.5 মিলিয়ন স্কয়ার কিউবিক মিলিমিটার, ফিমেলের ক্ষেত্রে 4.4 থেকে 4.9 মিলিয়ন স্কয়ার কিউবিক মিলিমিটার। আর বাড়তে সময় একটু বেশি থাকে, যেহেতু বাচ্চা গ্রোয়িং স্টেজে থাকে, তার নিউট্রিশনাল চাহিদাটা বেশি, এই কারণে বাড়তে এটা বেশি থাকে, তার হিমোগ্লোবিন কন্টেন্টও বেশি থাকে। আমরা পরের স্লাইড গুলোতে দেখবো যে তোমার বাড়তে সময় হিমোগ্লোবিন থেকে প্রায় 23 গ্রাম পার ডেসিলিটার, হোয়াইট ব্লাড কর্পাসেল এত, এবং প্লাটলেট 1.5 থেকে 4 লাখ পর্যন্ত। ঠিক আছে, এখন এখান থেকে যে জিনিসটা জিজ্ঞাসা করা সেটা হচ্ছে যে এই যে দেখো মেল এবং ফিমেলের যে তারতম্য, হ্যাঁ, এখন মেইলে বেশি থাকার কারণটা কি আমাকে একজন বলো তো, মেইলে আরবিসি কাউন্ট বেশি থাকার কারণটা কি? Due to presence of testosterone in me. আর তাহলে একটা বাচ্চার তাহলে আমরা গ্রোয়িং স্টেজে কি কি বেশি পাচ্ছি? বেশি পাচ্ছি হচ্ছে কি হিমোগ্লোবিন, আরবিসি কাউন্ট, রেটিকুলোসাইট কাউন্ট। ঠিক আছে, এগুলো আমরা বাচ্চাদের গ্রোয়িং স্টেজে বেশি পাবো। এই দেখো এখানে একটা ব্লাড ফিল্ম দেখা যাচ্ছে। ব্লাড ফিল্মটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি তোমাদেরকে পরিচিত করে দেওয়া। এছাড়া অস্পি স্টেশনে একটা থাকে তোমার ব্লাড সেল চিনানোর জন্য। এই যে দেখো এখানে যে গোল গোল গুলো দেখতে পাচ্ছ, এগুলো তো তোমরা চিনতে পারছো, আরবিসি। আর এই যে বড় এইগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিঙ্গেল নিউক্লিয়েটেড, আর এটা হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড লোক আছে, তার মানে এটা হচ্ছে গিয়ে ডাব্লিউবিসি। আর এই যে লালগুলোর মাঝে ছোট ছোট এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা, এখানে একটা, এগুলো হচ্ছে গিয়ে তোমার প্লাটিলেট। এটাও একটা ব্লাড ফিল্ম, কিন্তু এটা হচ্ছে গিয়ে তোমার অন্য একটা ব্লাড ফিল্ম। আর এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউবিসি বেশি। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে তার লিউকোসাইটোসিস হয়েছে। আচ্ছা, রেশিও, এই জিনিসটা মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে বোন ম্যারোতে ডাব্লিউবিসি আর আরবিসি রেশিওটা কত, অথবা সার্কুলেটিং ব্লাডে ডাব্লিউবিসি আরবিসি রেশিওটা কত। এটা তোমরা দেখো ডাব্লিউবিসিটা হচ্ছে 50:1 বোন ম্যারোতে কিন্তু, হ্যাঁ। আর সার্কুলেটিং ব্লাডে যখন চলে আসবে তখন এটা হয়ে যাবে 1:700। এটা অনেকে 1:500 ও বলে। তো সার্কুলেটিং ব্লাডে তোমার আরবিসি বেশি হওয়ার কারণটা কি সেটা তো তোমরা বুঝতেই পারছো, যে কারণে এটা রেশিওটা বেশি। ব্লাডের মেজর আরবিসি দেখতেই তো পাইছিলা, সেখানে প্রায় 4.9 থেকে 5.5। আচ্ছা, ফাংশনস অফ ব্লাড, এগুলো হচ্ছে তোমরা সবাই পারবা, এগুলো মাঝে মাঝে জিজ্ঞাসা করেন। তো মেইন ফাংশন হচ্ছে ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাসেস, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে এক্সচেঞ্জটা সেটা মূলত হয়ে থাকে। এছাড়াও হচ্ছে কি তোমার ট্রান্সপোর্ট অফ নিউট্রিশন, ওয়েস্ট প্রোডাক্ট এগুলো হয়। আচ্ছা, আমরা প্লাজমা প্রোটিনে চলে আসছি। প্লাজমা প্রোটিন হচ্ছে গিয়ে দেখো কি কি আছে, মোট 4টা আছে, সেগুলো হচ্ছে অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন। এটা তোমার রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখো অ্যামাউন্টটা কিন্তু হচ্ছে তোমার গ্রাম পার ডেসিলিটার, এখানে একটু দেখা যাচ্ছে না, লেখা চলে আসছে। যাই হোক, এগুলো হচ্ছে সব গ্রাম পার ডেসিলিটার, 4.8 গ্রাম পার ডেসিলিটার, 2.3, 0.3, 0.1 গ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, এগুলো তো বললে, এগুলো বলার পর যে জিনিসটা জানতে চায় সেটা হচ্ছে কি এগুলোর অরিজিন কোথায়। অরিজিনটা দেখো, অল দ্য প্লাজমা প্রোটিনস এক্সেপ্ট গামা গ্লোবুলিন ইজ সিনথেসাইজড ইন লিভার, মানে সবগুলোই হচ্ছে কি তোমার লিভারে সিনথেসাইজ হয়, শুধুমাত্র গ্লোবুলিন বাদে। সেটা কোথায় হয়, সেটা হচ্ছে কি তোমার গামা গ্লোবুলিনটা, সেটা হচ্ছে প্লাজমা সেল আর লিম্ফয়েড টিস্যুতে। এখানে হচ্ছে এগুলোর অরিজিন। এছাড়াও যেটা জানতে চাই সেটা হচ্ছে কি টাইপস অফ গামা গ্লোবুলিন, সেটা হচ্ছে 4টা টাইপের আছে, সেগুলো কি কি, আলফা 1, আলফা 2, বিটা এন্ড গামা। ঠিক আছে, তোমরা আরেকটা জিনিস এডিশনাল মনে রাখতে পারো, সেটা হচ্ছে গিয়ে তোমার এমব্রায়োনিক স্টেজে এই প্লাজমা প্রোটিন গুলো কোথা থেকে আসে। এমব্রায়োনিক স্টেজে প্লাজমা প্রোটিন গুলো আসে মেসেনকাইমাল সেল থেকে। আর আরেকটা জিনিস টুকে রাখতে পারো, সেটা হচ্ছে এই যে এতগুলো প্লাজমা প্রোটিন আছে, তার মধ্যে সর্বপ্রথম কোনটা অ্যাপিয়ার করে বলো তো? এই যে প্লাজমা প্রোটিন, এর মধ্যে সর্বপ্রথম কোনটা অ্যাপিয়ার করে? আচ্ছা, মনে শেয়ার করতে যাচ্ছে না, আমি বলে দিই, সেটা হচ্ছে অ্যালবিউমিন। তারপরে যে নিচে দেখে অ্যালবিউমিন এবং গ্লোবুলিনের যে রেশিও, সেটাও জানতে চাওয়া হয়। এটা অ্যালবুমিন এবং গ্লোবুলিন রেশিও জানতে চাওয়ার কারণ হচ্ছে কি তোমার তোমার লিভার ফাংশন টেস্ট একটা, যে তোমার লিভারের সিনথেটিক যে ফাংশন আছে সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, যদি লিভারের সিনথেটিক ফাংশনটা না থাকে, যদি হাইপোঅ্যালবুমিনিয়া হয়ে যায়, সেক্ষেত্রে তোমার বডিতে ইডিমা হবে। ইডিমা হওয়ার কারণটা কি, যে কলোয়েডাল অসমোটিক প্রেসারটা মেইনটেইন করে। কলোয়েডাল অসমোটিক প্রেসার যদি মেইনটেইন না করে, তাহলে তো তোমার ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে তোমার ফ্লুইড গুলো চলে যাবে, দেন ইডিমা হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি ইরিথ্রোপয়েসিস। দেখো ইরিথ্রোপয়েসিস এর ডেফিনিশনটা কি বলে? দ্য প্রসেস অফ ফর্মেশন এন্ড ম্যাচুরেশন অফ ইরিথ্রোসাইট ইজ কল্ড ভাইয়া, ইরিথ্রোপয়েসিস। অ্যালবুমিন গ্লোবুলিনের রেশিওটা এরকম হয় কারণটা একটু আরেকবার যদি বলতেন। কারণ না, এই যে তুমি দেখো 4.8 কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে দেখো এই যে রেশিওটা এরকমই চলে আসে কাছাকাছি। দেখছো রেশিওটা যে প্রায় হ্যাঁ, কাছাকাছি চলে আসে। ইরিডিমা হওয়ার যে রিজনটা বললেন। ও আচ্ছা, ইডিমা হচ্ছে কি যে তোমার ধরো তোমার লিভার ফাংশনটা টেস্ট না, মানে এগুলো তো লিভার থেকে আসতেছে, তাই না? এই যে এগুলোর অরিজিন বললাম না, এগুলোর অরিজিন কিন্তু লিভার থেকে। এখন ধরো তোমার লিভারের সমস্যা থাকলে তো এই প্রোটিন গুলো তৈরি হবে না।
প্রোটিন না তৈরি হলে কি সমস্যা, তোমার এই যে ফাংশনের মধ্যে তোমার পড়ছো না যে অ্যালবুমিন এবং গ্লোবিন একটা 80% কলোয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন করে, আর একটা হচ্ছে 20% মেইনটেইন করে। এখন যেহেতু তোমার এই প্রোটিন গুলো তৈরি হচ্ছে না, তৈরি না হওয়ার কারণে তোমার ওই যে কলোয়েডাল অসমোটিক প্রেসারটা মেইনটেইন করতে পারতেছে না। মেইনটেইন না করার ফলে ওই যে তোমার ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ফ্লুইড গুলো চলে যাচ্ছে টিস্যু স্পেসে, তো সেই ক্ষেত্রে তোমার ইডিমা হচ্ছে। বুঝতে পারছো? জি ভাইয়া, থ্যাংক ইউ। দেখো এখানে ইরিথ্রোপয়েসিস এর ডেফিনেশনটা বলার পরে যেটা জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট আর দ্য টাইপস অফ ইরিথ্রোপয়েসিস, কি কি টাইপের আছে? মেডুলারি ইরিথ্রোপয়েসিস আছে, এক্সট্রা মেডুলারি ইরিথ্রোপয়েসিস আছে। তো দেখো মেডুলারিটা কোথায় হইতেছে, মেডুলারিটা হচ্ছে কি রেড বোন ম্যারোতে, আর এক্সট্রা মেডুলারিটা হচ্ছে কি আদার দেন দ্য বোন ম্যারো। তাহলে কোথায় কোথায় হইতে পারে? লিভার এন্ড স্প্লিনে হইতে পারে। যাই হোক, এখান থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি তোমার এই যে সাইট অফ ইরিথ্রোপয়েসিস ইন্টিউটেরাল লাইফে কোথা থেকে হইতেছে? থার্ড ট্রাইমেস্টারের পর থেকে বার্থ এবং পর থেকে। দেখো এই যে ইন্টিউটেরাল লাইফের ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে কি তোমার মেসোডার্ম অফ দ্য ইয়ক সেক থেকে হচ্ছে, আর সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টার হচ্ছে লিভার এন্ড স্প্লিন থেকে। আর থার্ড ট্রাইমেস্টারের পর থেকে হচ্ছে কি যে বাবা আমি লিভার স্প্লিন বলতেছি আমরা বহুত করে ফেলছি, আর না লিভার বোন ম্যারোকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, মানে যেখান থেকে হওয়ার কথা সেখান থেকে শুরু হয়। তো এই প্রথম তিনটা তুমি একটু মনে রাখো যে প্রথম 3 মাস হচ্ছে গিয়ে ইয়ক থেকে, পরে লিভার এন্ড স্প্লিন থেকে, তারপর থার্ড ট্রাইমেস্টার মানে 9 মাসের পর থেকে তোমার বোন ম্যারোকে দায়িত্ব দেওয়া হয়, সে তার কাজ করতে থাকে। তারপর দেখো বার্থ থেকে কি বলে 5 ইয়ার পর্যন্ত সব বোন থেকে তোমার হয়, আর ফ্রম 6 to 20 years except for the proximal portion of the long bones, মানে লং বোনস থেকে হয়, তার মধ্যে প্রক্সিমাল পোর্শন থেকে হয় না। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে প্রক্সিমাল পোর্শন থেকে কেন হয় না, বলতে পারবা? প্রক্সিমাল পোর্শনটা থেকে কেন হচ্ছে না? কোনো আইডিয়া যে কি কারণে হচ্ছে না? শেয়ার করতে পারো, আমি একটু মিলাই নিই। প্রক্সিমাল হচ্ছে গ্রোথটা তো সেখান থেকে হয়, মানে আমি যদি বলি হিউমেরাসের সামনে থেকে যেহেতু গ্রোথটা হচ্ছে, তো এই কারণে মেবি মানে প্রক্সিমাল জায়গা থেকে গ্রোথটা হচ্ছে। আপু তোমার ফ্যাট ডিপোজিশন হয়, হ্যাঁ ওই যে হেডের তুমি তোমার ওইদিকে যাচ্ছে ঠিক ছিল, তোমার ওই যে হেডের ওইদিকে প্রক্সিমাল এন্ডের দিকে আস্তে আস্তে তোমার ফ্যাট ডিপোজিশন করতে থাকে, তো এই কারণে প্রক্সিমাল পোর্শন থেকে হয়। আচ্ছা, এটা দেখো যে গাইটনে এরকম একটা ফিগার আছে, হ্যাঁ এই ফিগারের উপরে দেখো ছোট্ট করে ডেসক্রিপশন লেখা আছে যে দেখো 20 বছরের পর থেকে যে শ্যাফটের থেকে হচ্ছে প্রক্সিমাল পোর্শন থেকে আর হয় না, তো এখানে ছোট্ট করে লেখা আছে যে ফ্যাট ডিপোজিশনের কারণে হয় না, তো তুমি এটা জেনে রাখো। তারপর দেখো এই যে তারপর 20 ইয়ার্স এর পর থেকে তোমার দেখো ভার্টিব্রাই স্টার্নাম রিবস এবং আইলিয়াম থেকে হচ্ছে, ঠিক আছে। দেন তোমার সেগুলো আমরা জানলামই। তোমার এই যে ভার্টিব্রা এবং স্টার্নাম থেকে তোমরা তো এই যে স্টার্নাল পাংচারের নাম তো শুনছো না অ্যানাটমিতে পড়ার কথা? আচ্ছা, এটা হচ্ছে কি যে দেখো সকল ধরনের এই যে ব্লাড সেল যে তৈরি হচ্ছে এই যে প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। এই স্টেম সেল গুলোর পর থেকে দেখো এই যে কলোনি ফর্মিং ইউনিট স্প্লিন, দেন কলোনি ফর্মিং ইউনিট ব্লাস্ট, দেন কলোনি ফর্মিং ইউনিট ইরিথ্রোসাইট, এবং এদিকে আছে হচ্ছে লিম্ফয়েড, দেন মেগাক্যারিওসাইট। এগুলো এই যে এখানে যে সব কলোনি ফর্মিং ইউনিট দেখতে পাচ্ছ এগুলো সবগুলোকে বলা হয় হচ্ছে কমিটিং সেল বা কমিটেড সেল। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই কমিটেড সেলটা কি? এই কমিটেড সেলের অর্থ হচ্ছে গিয়ে এই যে দেখো এই হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে সেখান থেকে তোমার একটা ইরিথ্রোসাইটও তৈরি হচ্ছে, তারপর তোমার ডাব্লিউবিসিও তৈরি হচ্ছে, আবার প্লাটিলেটসও তৈরি হচ্ছে, তাই না? তো এখন প্রত্যেকটা সেল তৈরি হওয়ার জন্য যে স্পেসিফিক কলোনি ফর্মিং ইউনিটটা আছে সেটাকে আমরা কমিটেড সেল বলতেছি। মানে এই যে এখানে যে কলোনি ফর্মিং ইউনিট ইরিথ্রোসাইট আছে এটা থেকে শুধুমাত্র ইরিথ্রোসাইট তৈরি হবে, এখান থেকে তোমার এই যে দেখো মেগাক্যারিওসাইট থেকে তোমার শুধুমাত্র প্লাটিলেট তৈরি হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে কলোনি ফর্মিং ইউনিট মেগাক্যারিওসাইট, এই মেগাক্যারিওসাইট থেকে তোমার প্লাটিলেট তৈরি হচ্ছে, ঠিক আছে। এগুলোকে বলা হয় কমিটেড সেল। এটা হচ্ছে তোমার রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে হোয়াট আর দ্য মানে স্টেজেস অফ ইরিথ্রোপয়েসিস, হ্যাঁ এই যে দেখো তোমার প্রো ইরিথ্রোব্লাস্ট, বেসোফিল ইরিথ্রোব্লাস্ট এগুলো ভাবে লিখবা, সাথে একটা ফিগার দিয়ে দিবা। তো তোমার এখানে ভাইভাতে যেটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে গিয়ে কখন হিমোগ্লোবিনটা অ্যাপিয়ার করে, দেন এটার শেপ এবং সাইজটা কিরকম। তো দেখো এখানে মার্ক করা আছে, আমরা সেগুলো একটু দেখি। যে বেসোফিল ইরিথ্রোব্লাস্ট যে সেলটা আছে সেই ক্ষেত্রে তোমার এই যে হিমোগ্লোবিন বিগিনস টু অ্যাপিয়ার, হিমোগ্লোবিন আসতে শুরু করে। আর এই যে পলিক্রোমাটোফিল ইরিথ্রোব্লাস্ট যেটা, সেটাতে হিমোগ্লোবিনের কন্টেন্ট আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে। দেন দেখো অর্থোক্রোমাটিক ইরিথ্রোব্লাস্ট, এখানে তোমার হিমোগ্লোবিন সিনথেসিসটা সম্পূর্ণ হয়ে যায়। আর এছাড়া তোমার কি হয়, এখানে একটা কার্টুইল অ্যাপিয়ারেন্সটা দেখা যায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ যে কোন স্টেজে তোমার কি বলে
নিউক্লিয়াসটা তোমার কার্টউইল অ্যাপিয়ারেন্স দেখো, কি বলবা? অর্থোক্রোমাটিক ইরিথ্রোব্লাস্ট স্টেজে। দেন রেটিকুলোসাইট, সেখানে কি হয়, এই যে এটা সার্কুলেশন ইন্টার করে, ঠিক আছে, 2 থেকে 3 দিন থাকে সার্কুলেশনে, তারপর এটা একদম ম্যাচিউর আরবিসি হয়ে যায়। এই যে দেখো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, দেন এখানে হিমোগ্লোবিন থাকবে, ঠিক আছে। সেখান থেকে এতটুকুই জানার। আর তোমার এই ফিগারটা শিখে রাখবে, এটা হচ্ছে তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো কি হয় ইরিথ্রোপয়েসিসে, কি কি চেঞ্জ হয় সেগুলো হচ্ছে গিয়ে সেল সাইজ আস্তে আস্তে কমতেছে। দেখো প্রথমে কিন্তু অনেক বড় ছিল, প্রথমে কিন্তু ওই যে এত বড় ছিল, দেখো তারপর ছোট হয়ে গেছে। আরবিসি সাইজ কত বলো তো? আমরা কতটুকু ধরি এভারেজ? 7.8 মাইক্রোমিটার। তো কি হয়, সেল সাইজ আস্তে আস্তে কমতে থাকে, হিমোগ্লোবিন begins to appear, nucleus condenses to a small size and its final remnant is absorbed or extruded. তো আমরা এতক্ষণ যা পড়ে আসলাম সেগুলো, সেল সাইজ আস্তে আস্তে কমলো, হিমোগ্লোবিন আসলো, নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাবজর্ব হয়ে যায়, সেলস বিকাম ইওসিনোফিলিক টু বেসোফিলিক। এই পয়েন্টটা স্কিপ করে গেছি। সাইটোপ্লাজমটা কি হচ্ছে, এই দেখো রেটিকুলোসাইট স্টেজে এসে ইওসিনোফিলিক হয়ে যাচ্ছে, আর বেসোফিলিক থাকে হচ্ছে কি তোমার একদম প্রথম দিকে, প্রো ইরিথ্রোব্লাস্ট। তাহলে এটা হচ্ছে ইরিথ্রোপয়েসিসের যে চেঞ্জেস, এটা কিন্তু জিজ্ঞাসা করে। দেন আরবিসি কি কিন্তু একটা সেল বলে, রেড ব্লাড কর্পাসেল বা রেড ব্লাড সেল। তো দেখো এটার কিছু পিকুলারিটিস আছে, সেগুলো কি কি? কোনো নিউক্লিয়াস নাই, কোনো মাইটোকন্ড্রিয়া নাই, প্রেজেন্স অফ হিমোগ্লোবিন, অ্যাবসেন্স অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেন ইরিথ্রোপয়েসিস যে হচ্ছে এটার জন্য কিছু ফ্যাক্টরস দায়ী, সেই ফ্যাক্টরস গুলো তোমার ইম্পর্টেন্ট এবং ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি এই যে হিমোগ্লোবিনাইজেশন ফ্যাক্টর আর ম্যাচুরেশন ফ্যাক্টর। হিমোগ্লোবিনাইজেশন ফ্যাক্টর কি কি? আয়রন এন্ড পাইরিডক্সিন, পোরফাইরিনস, গ্লোবিন এন্ড বাইল সল্ট। আর ম্যাচুরেশন ফ্যাক্টর হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি। এখন আমাকে বলেন যে ভিটামিন বি12 যদি না থাকতো তাহলে আমাদের কি হইতো? বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর বা ফলিক অ্যাসিড এগুলো যদি না থাকতো ম্যাচুরেশন ফ্যাক্টর হিসেবে, তাহলে কি হতো আমাদের? পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়া হওয়ার কারণটা কি বলতে পারবা? কি হচ্ছে? খুব গ্যাস্ট্রিক সংক্ষিপ্ত। মিউকোসাতে অ্যাট্রফি হবে। ও আচ্ছা, আমরা প্লাজমা প্রোটিনের না ফাংশন গুলো স্কিপ করে দিচ্ছি, ওগুলো তো পারবা না। এই যে একটা হচ্ছে কি তোমার 80% কলোয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন করে, তারপর হচ্ছে মেইনটেইনিং দ্য ভিসকোসিটি অফ ব্লাড, গ্লোবিন হচ্ছে 20%, আর একটা হচ্ছে মেইনটেইনিং ভিসকোসিটি অফ ব্লাড। আর বাকি যে দুটো সেটা হচ্ছে কি তোমার কি বলে, হেল্পস ইন ব্লাড কোয়াগুলেশন। তোমরা কি এই পয়েন্ট একটা খেয়াল করছিলা যে এক জায়গায় লেখা আছে ইট হেল্পস ইন রোল অফ ফর্মেশন? বানানটা ছিল ROULEAUX, রোল অফ ফর্মেশন। দেখতে মনে হয় রোলেক্স, বাট রোল। আচ্ছা, রোল অফ ফর্মেশনটা যদি না বুঝে থাকো, সেটা হচ্ছে কি একটা আরেকটার উপর স্তূপ আকারে জমা হতে থাকে, এটাকে বলে রোল অফ ফর্মেশন। মরফোলজি অফ আরবিসি যদি জিজ্ঞাসা করে, একসাথে এই তিনটা শব্দ বলে দিতে হবে, সেগুলো কি কি? সার্কুলার, নন নিউক্লিয়েটেড এবং বাইকনকেভ ডিস্ক। সার্কুলার, নন নিউক্লিয়েটেড, বাইকনকেভ ডিস্ক। যদি ডায়ামিটার, সারফেস এরিয়া এগুলো জিজ্ঞাসা করে, এগুলো বলে দিবা। অ্যাডভান্টেজ অফ বাইকনকেভিটি আর অ্যাডভান্টেজ অফ অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস, এই দুইটা পয়েন্ট আমাকে একজন একটু বলো। বাইকনকেভিটির কারণে হচ্ছে খুব সহজে ডিফিউশন হতে পারে। পরের পয়েন্টটা অ্যাডভান্টেজ অফ অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস। নিউক্লিয়াস কম থাকলে বা হিমোগ্লোবিন বেশি আসতে পারবে এবং গ্যাসের এক্সেশন ভালো হবে, মানে বেশি হবে। ঠিক আছে, আমরা প্রথম পয়েন্টটা ডিফিউশন, প্রথম পয়েন্টটা যে বললাম না যে ডিফিউশন হতে পারে, ডিফিউশন না মানে সে ইজিলি যে কোনো জায়গায় পাস করতে পারবে, স্কুইজ করে সে যে কোনো জায়গায় যেতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে কি বাইকনকেভিটি থাকার অ্যাডভান্টেজ। হ্যাঁ, ছোট ছোট ক্যাপিলারি দিয়ে যেতে পারবে বাইকনকেভ থাকার কারণে। আচ্ছা, দেখেন তারপর এখানে কয়েকটা অ্যাবনরমাল ফর্ম আছে, সেগুলো হচ্ছে মাইক্রোসাইট, ম্যাক্রোসাইট, হাইপোক্রমিক, এগুলো আমরা সবাই পারবো। যে জিনিসটা জানা সেটা হচ্ছে কি অ্যানাইসোসাইটোসিস এবং পয়কিলোসাইটোসিস। অ্যানাইসোসাইটোসিসটা কি? এ ভেরিয়েশন ইন সাইজ, আর পয়কিলোসাইটোসিসটা কি? ডেভিয়েশন ফ্রম নরমাল শেপ। এই দুইটা টার্ম একটু মনে রাখো তোমরা, এটা প্যাচ লাগাইতে পারো, যদিও খুব একটা বেশি জিজ্ঞাসা করবে না, কারণ এটা এখনকার পড়া না, পরবর্তী যদি জিজ্ঞাসা করে থাকে তোমরা জাস্ট বলে রাখো যে অ্যাবনরমাল ফর্ম কি কি পাওয়া যায়। অ্যানাইসোসাইটোসিস এটা হচ্ছে কি ভেরিয়েশন ইন সাইজ, আর পয়কিলোসাইটোসিস ডেভিয়েশন ইন নরমাল শেপ। আরবিসি নরমাল শেপ তো দেখছো, এই যে বাইকনকেভ। এছাড়াও তোমার অ্যাবনরমাল কেসে দেখা যায় এগুলা পেন্সিল শেপ হয়ে যায়, তারপর আরো বেশ কয়েকটা আছে, পেন্সিল শেপ, বাস্কেট সেল, টিয়ার ড্রপ সেল, টার্গেট সেল, এগুলো তোমরা আরো পরে পড়বা, জেনে রাখো শুধু। আচ্ছা, রেড সেল ইন্ডিসেস, এটা খুব ইম্পর্টেন্ট। এটা দেখো কি বলতেছে ডেফিনেশনটা, ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ রেড ব্লাড সেল ইন দ্য হোল ব্লাড, ঠিক আছে। তোমার টোটাল ব্লাডে কি পরিমাণ রেড ব্লাড সেল আছে সেটার পার্সেন্টেজটা হচ্ছে কি রেড ব্লাড ইন্ডিসেস অথবা প্যাকড সেল ভলিউম। এটার আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম হচ্ছে গিয়ে কি বলতো, প্যাকড সেল ভলিউমের আরেকটা নাম। সিবিসি রিপোর্ট যদি সবারই মোটামুটি করানো হয়ে গেছে আশা করি, সিবিসি রিপোর্টে অনেক
হসপিটাল লিখে আর কি, প্যাক্সেল ভলিউমটাকে হিমাটোক্রিট বলে ওটাকে। এখানে একটা জিনিস মিস করে গেছি, এই যে দেখো এই ইন্ট্রাইউটেরাইন লাইফে যে ইউথ্রোপাসটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে আলাদা একটা নাম আছে। এটা আমি যখন ব্লাড ক্লাস নিয়েছিলাম তখন একবার বলছিলাম। তোমাদের এখন কারো কি মনে আছে যে এটা আলাদা একটা কি নাম আছে ফার্স্ট ট্রাইমেস্টারে? এটা জিজ্ঞাসা করা অনেককে, মনে না থাকলে তোমরা লিখে রাখো। সেটা হচ্ছে কি ইন্ট্রাভাস্কুলার ইউথ্রোপয়েসিস। তারপর হচ্ছে দেখো রেড ব্লাড সেল ইন্ডিসিস কি কি আছে, সেটা হচ্ছে কি এমসিবি মিন সেল ভলিউম, আর একটা হচ্ছে এমসিএইচ মিন সেল হিমোগ্লোবিন, আর একটা হচ্ছে মিন কর্পাসকুলার, আসলে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন হবে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, আর একটা হচ্ছে টেলভন। ঠিক আছে, এখানে হচ্ছে কি তোমরা এত ডিটেইলস না জানলে এগুলোর ইউনিটটা জানতে হবে। এই যে অ্যাট বার্থ 1 ইয়ার এগুলো না জানলে, এই যে প্রথম লাইনটা দেখো 76 থেকে 96 ফেমটোলিটার, এখানে ইউনিটটা কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে গিয়ে যে এমসিএইচ 27 থেকে 32 পিকোগ্রাম, আর এটা হচ্ছে গিয়ে 31 থেকে 35 গ্রাম পার ডেসিলিটার। এখন এই রেড ব্লাড সেল ইন্ডিসিস করার কারণটা কি বা অ্যাডভান্টেজটা কি বলো তো? কি সুবিধা আমাদের? For determination of anemia and polycythemia. ঠিক আছে, ডিটারমিনেশন না, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে। অ্যানিমিয়ার বেশ কয়েকটা ক্লাসিফিকেশন আছে না, নর্মোসাইটিক, মাইক্রোসাইটিক, হাইপোক্রোমিক। ওই মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের জন্য আমরা এই রেড ব্লাড সেল ইন্ডিসিসটা ইউজ করে থাকি। এটা তোমাদেরকে শেষে একটু দেখাবো। আচ্ছা, হিমোগ্লোবিন দ্য টার্ম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুক সেলার, আর এটা হচ্ছে নরমাল রেঞ্জ হচ্ছে এত 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, ফিমেলের ক্ষেত্রে তো, বাচ্চাদের ক্ষেত্রে 23। স্টেজেস অফ হিমোগ্লোবিন সিনথেসিস, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও ভাইভাতে মাঝে মাঝে জিজ্ঞাসা করে। তো দেখো 2 সাকসিনাল কোএ, এটা আসতেছে হচ্ছে টিসিএস সাইকেল থেকে, আর গ্লাইসিন একটা হচ্ছে গিয়ে কি বলে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেটা তোমার ফুড অথবা বডি স্টোর থেকে আসে। তারপর বিভিন্ন স্টেপ ফলো করে ইয়াদ চলেছে, এটা সাধারণত জিজ্ঞাসা করে না, তাই আমি এখানে গেলাম না। হিমোগ্লোবিন কি করে? হিমোগ্লোবিন 1.3 ml অফ অক্সিজেনের সাথে কম্বাইন করতে পারে। তো নরমাল হিমোগ্লোবিন কি কি আছে? নরমাল হিমোগ্লোবিন আছে হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন A2 এবং হিমোগ্লোবিন F, সেটা হচ্ছে কি ফিটাল হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন এটাই বেশি থাকে। তো এগুলোর মধ্যে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা একটাতে 141 আর একটাতে 146 এরকম করে আছে। সেগুলোর আবার আলফা এবং বিটা চেইন আছে। অ্যাবনর্মাল হিমোগ্লোবিন হচ্ছে গিয়ে এইচবিএস এবং এইচবিসি। আচ্ছা বলো তো, এই যে হিমোগ্লোবিনের যে চেইনের কথা বললাম, একটা হচ্ছে কি হিমোগ্লোবিনোপ্যাথিস আছে একটা, তুমি কি টার্মটার সাথে পরিচিত হিমোগ্লোবিনোপ্যাথিস? জি ভাইয়া, abnormal sequence of hemoglobin chain. তাহলে আমাদের থ্যালাসেমিয়াটা কি? ভাইয়া থ্যালাসেমিয়াতে হচ্ছে চেইন ফরমেশন হবে না। ও, ফিটাল হিমোগ্লোবিন অ্যাডভান্টেজটা বলে যাও একজন। ফিটাল হিমোগ্লোবিন অ্যাডভান্টেজটা কি আমাদের? বলো তো, ফিটাল হিমোগ্লোবিন থাকার কারণে কি সুবিধাটা হচ্ছে? মানে অক্সিজেন কন্টেন্ট বেশি থাকে। আর ওই যে ডিপিজি ছিল যে ওইটার বাইন্ডিং অ্যাফিনিটিটা কম থাকে, এই কারণে অক্সিজেনটা বেশি ফ্লো করতে পারে বা পাস করতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে কি অ্যানিমিয়া দেখা যায় একটা কার্ড কোশ্চেনের থেকে, অ্যানিমিয়া ডেফিনিশনটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলতেছে, অ্যানিমিয়া ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই দ্য পেল coloration of skin and mucous membrane as a result of qualitative and quantitative deficiency of RBC or hemoglobin or both below the normal range of an individual in respect of age and sex। ঠিক আছে, এটা পুরাটা বলতে হবে, তিনটাই বলতে হবে, হয় আরবিসি কম থাকবে অথবা হিমোগ্লোবিন কম থাকবে অথবা দুইটাই কম থাকবে। ঠিক আছে, ইন রেসপেক্ট অফ এজ এবং সেক্স। এটা আলাদা বলার কারণ কি? কারণ মেল এবং ফিমেলের আমরা পার্থক্য দেখছি। ঠিক আছে, এই যে দেখো মাইক্রোসাইটিক হাইপোক্রোম, এটা হচ্ছে কি অ্যানিমিয়ার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। এটা আমাদের অস্তিত্বে আসছিল, অ্যানিমিয়ার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা লিখতে বলছিল। তো দেখো কি কি আছে, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া, নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, আর ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এখন দেখো এই যে এমসিবি, এমসিএইচ, এমসিএইচ এগুলো সবগুলোই কম। ঠিক আছে, এগুলো সবগুলো কম থাকার কারণে তোমার মানে কি বলবো, সবগুলো যেহেতু কম মানে সাইজ এবং শেপ গুলো ছোট হয়ে গেছে। ঠিক আছে, আর নর্মোসাইটিক নর্মোক্রমিক এখানে হচ্ছে কি এগুলো নরমাল থাকে বাট আরবিসি এবং হিমোগ্লোবিনটা কম থাকে। আর ম্যাক্রোসাইটিকের ক্ষেত্রে কি হয়, তোমার মেইন কর্পাসকুলার ভলিউম যেটা, মানে ম্যাক্রোসাইটিক মানে বড়। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার মেইন কর্পাসকুলার ভলিউম যেটা সেটা হচ্ছে কি বেড়ে যাবে, আর এছাড়া বাকিটা নরমাল থাকবে। আর মাইক্রোসাইটিক এখানে তোমার হাইপোক্রমিক। ঠিক আছে, মাইক্রোসাইটিক মানে প্রথমে এমসিবিটা কম থাকবে মানে তার ভলিউমটা কম থাকবে, আর হাইপোক্রমিক তার মানে তার এই যে হিমোগ্লোবিনের যে কনসেন্ট্রেশন গুলো ছিল সেগুলো হচ্ছে কি তোমার কম থাকবে। দেন মাইল্ড এনিমিয়া, মডারেট এনিমিয়া, এগুলো একটু দেখে রাখো। এখন তোমাদেরকে আমি একটা কেস একটা বলি। ধরো একজন লোকের হচ্ছে গিয়ে আরবিসি কাউন্ট হচ্ছে গিয়ে তোমার 5 মিলিয়ন। ঠিক আছে, আর হিমোগ্লোবিন হচ্ছে গিয়ে তোমার 15, অ্যাডাল্ট মেলের কথা বলতেছি কিন্তু, হ্যাঁ 5 মিলিয়ন, আর এদিকে হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন 15,
আর তার এমসিভি হচ্ছে গিয়ে ধরো আসছে কত 70, তাহলে কি তুমি তাকে অ্যানিমিক বলবা? কোশ্চেনটা আমার বুঝো নাই। এখানে বললাম যে একটা লোকের আরবিসি কাউন্ট এবং হিমোগ্লোবিন কাউন্ট দুইটাই নরমাল আছে, ঠিক আছে, কিন্তু তার এমসিবি কাউন্টটা দেখা গেছে কম পাওয়া গেছে। কম কত পাওয়া গেছে? 70। আমরা জানি নরমাল রেঞ্জ হচ্ছে 76 থেকে 95, তো তার 70 পাওয়া গেছে, তাহলে কি তুমি তাকে অ্যানিমিক বলবা? ভাইয়া হাইপোক্রমিক অ্যানিমিয়া হবে? না, এখনো তার হাইপোক্রোমিক অ্যানিমিয়া হয় নাই। দেখো অ্যানিমিয়া ডেফিসিয়েন্সি ডেফিনেশনটা কি বলতেছে, তার আরবিসি হিমোগ্লোবিন অথবা দুইটাই কমে যাবে। তার কিন্তু এখানে কিছুই কমে না, তার এখানে শুধুমাত্র এমসিবিটা কম পাওয়া গেছে। এই এমসিবি কম পাওয়ার কারণটা কি হতে পারে? তার সেলের শেপের কারণে, ঠিক আছে। তো আমরা অ্যানিমিয়া কখন বলবো? যখন তার দুইটাই কম থাকবে, তখনই আমরা শুধুমাত্র অ্যানিমিয়াটা বলবো। এছাড়া যদি দেখা যায় নর্মাল পেশেন্ট, তার হিমোগ্লোবিন এবং আরবিসি কাউন্ট ঠিক আছে, বাট এগুলো কম আছে বা তারতম্য আছে, আমরা ওগুলা কাউন্ট করবো না, ভালো গণ্য করবো না। স্লাইড গুলো কেন থেমে যায়? এই দেখো অ্যানিমিক পেশেন্টের এটা জিজ্ঞাসা করে যে অ্যানিমিক পেশেন্টের আমরা কোথায় অবজার্ভ করবো? লোয়ার পালপেবরাল কনজাংটিভা, এই যে নিচে দেখো ফ্যাকাশে হয়ে গেছে। আমি জানি না তোমরা স্ক্রিনে কতটুকু দেখতে পাচ্ছ। এখানে দেখো এগুলো হচ্ছে একটা একদম লাল, যেগুলো সুস্থ স্বাভাবিক যে নন অ্যানিমিক পেশেন্ট, দেখো লালচে। আর এখানে এগুলো ফ্যাকাশে হয়ে গেছে, ঠিক আছে। তো জিজ্ঞাসা করে সাইট অফ অবজারভেশন। তোমরা যদি হসপিটাল যেয়ে থাকে দেখবে যে ডাক্তার বলে যে এই যে চোখের পাতা টেনে নিচে তাকাও, উপরে তাকাও, এরকম বলে। তো চোখের পাতাটা দেখে আর কি, নিচের অংশটা আর কি। তো আমরা কোনটা দেখি? লোয়ার পালপেবরাল কনজাংটিভা দেখি। তারপর হচ্ছে কি জন্ডিস। জন্ডিস হচ্ছে গিয়ে yellow discoloration of the skin sclera and the mucous membrane due to increased bilirubin concentration. এখন বিলিরুবিন নরমাল কত? 0.3 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা আবার 0.3 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার অনেকে বলে। তো দেখো লেটেন্ট জন্ডিসটা কখন? যখন সিরাম বিলিরুবিনটা বেশি কিন্তু 3 গ্রামের চেয়ে কম, সেটা হচ্ছে লেটেন্ট জন্ডিস। আর ক্লিনিক্যাল জন্ডিস যখন একদম 3 মিলিগ্রামের বেশি হবে। আর ক্লাসিফিকেশন কি কি আছে? হেমোলাইটিক, হেপাটোসেলুলার এবং অবস্ট্রাকটিভ জন্ডিস। এগুলা সাধারণত ফিজিওলজিতে বেশি জিজ্ঞাসা করে না, বায়োকেমিস্ট্রিতে তোমাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি যে টপিকটা আছে ওইখানে এটা বেশি জিজ্ঞাসা করে। জন্ডিস কোথায় কোথায় দেখা হয়? দেখো স্ক্লেরা, বালবার, আন্ডার সারফেস অফ দ্য টাং, পোস্টেরিয়র পোরশন অফ দ্য হার্ট, স্কিন, পাম্প। এটা দেখো মূলত যে বালবার যে কনজাংটিভা আছে সেখানে দেখলে বোঝা যায়। দেখা একদম হলুদ হয়ে গেছে, চোখে তাকাইলে বুঝতে পারবা। পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া খুব একটা জিজ্ঞাসা করে না, আমরা তাও ডেফিনেশনটা দেখি কি বলে। পলিসাইথেমিয়া মিন্স এলিভেটেড লেভেলস অফ অল সেলুলার কম্পোনেন্টস অফ ব্লাড। সবগুলো সেলুলার কম্পোনেন্ট যেটা আছে মানে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটেলেট সব বৃদ্ধি পাবে। কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে সেগুলো তোমরা দেখে রাখবা। স্প্লিনোমেগালি পাওয়া যায়, কারণ বেশি আরবিসি হয় এগুলো বেশি ভেঙে ভেঙে ভিতর থেকে এখানে স্প্লিনোমেগালি পাওয়া যায়। আর কার্ডিওভাস্কুলার সিমটম কিছু পাওয়া যায়, কারণ হচ্ছে কি যে এত আরবিসি থাকে মানে ব্লাডের ঘনত্ব বেড়ে যায়, তো তখন দেখা যায় একটু কার্ডিওভাস্কুলার কিছু সমস্যা দেখা যায়। আর যেহেতু ব্লাডের অ্যামাউন্টটা বেশি, এই কি বলে রেড ফেস অথবা ব্লাড শট আইস দেখা যায়। অ্যাকোয়াজেনিক প্লুরিটি সেটা দেখা যায় হচ্ছে মানে গোসল করার পর দেখা যায় তার খুব চুলকানি হচ্ছে। পলিসাইথেমিক কয়েকটা ফিচার্স, ল্যাব ফাইন্ডিংস এগুলো তোমরা দেখে রাখবা। আমার মনে হয় সময় অনেক চলে গেছে, শেষ করতে পারবো না। ল্যাব ফাইন্ডিংস তোমার হিমোগ্লোবিন কন্টেন্ট বেশি যাওয়া পাওয়া যাবে, পিসিবি গুলো বেশি পাওয়া যাবে, ইএসআর কমে যাবে, আরবিসি কাউন্ট বেশি পাওয়া যাবে। দেখো ইএসআরটা কি বলতেছে? ইএসআর হচ্ছে ইফ ব্লাড কন্টেন্ট, এটা দুইটা মেথড আছে, দুইটা মেথড হচ্ছে এই দুইটা, মেল এবং ফিমেলের। এটা এটা তোমরা জেনে নিবা। ইএসআর টিউব, এটা কি তোমরা দেখছিলা? এটা হচ্ছে কি তোমার অসপে একটি স্টেশন থেকে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট এন্ড রাইট देयर ইউজেস। এটা হচ্ছে কি ইএসআর টিউব। এখন দেখো এখানে ইএসআরটা কোন কোন ক্ষেত্রে বৃদ্ধি পায়, কোন কোন ক্ষেত্রে কমে যায়। টিউবারকুলোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং যে কোনো ম্যালিগন্যান্ট কন্ডিশনে ইএসআরটা ইনক্রিজ করে। আর কমে যায় হচ্ছে পলিসাইথেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, এগুলোতে কমে যায়। আরবিসি ব্রেকডাউন, এটা সাধারণত রিটেনই জিজ্ঞাসা করে বা ফেট অফ আরবিসি। আমরা এখন ডাব্লিউবিসি তে চলে আসছি। ডাব্লিউবিসি টা দেখো, ডাব্লিউবিসি টা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এটা যখন বলবো জিজ্ঞাসা করে যে এটা আমরা কিসের ভিত্তিতে ভাগ করছি, সেটা হচ্ছে আমরা অন দ্য বেসিস অফ গ্র্যানুলস, গ্র্যানুলস থাকার ভিত্তিতে আমরা ভাগ করছি। এছাড়াও তোমাদের টু টাইপস গ্র্যানুলোসাইট, দেন তোমাদের অনেকে গাইটনের লাইনটা দেখে থাকবা। আবার তোমাদের অনেক প্রফেসর ম্যাডামরা এইভাবে পছন্দ করে যে ডাব্লিউবিসি যখন ক্লাসিফিকেশনটা বলতে পারে এগুলো ওনারা পছন্দ করে যে পলিমরফো নিউক্লিয়ার নিউট্রোফিল, পলিমরফো নিউক্লিয়ার ইওসিনোফিল, পলিমরফো নিউক্লিয়ার বেসোফিল। ওনারা যেভাবে পছন্দ করে সেভাবে বলবা। এই অংশটুকু গাইডলাইন থেকে নিয়ে আসছি। আচ্ছা, এছাড়া হচ্ছে কি তোমার ডাব্লিউবিসির যে ডিফারেন্সিয়াল কাউন্ট এবং অ্যাবসলিউট কাউন্ট এটা জানতে চাই। আমার পরীক্ষার সময় আমার তোমার ডিফারেন্সিয়াল কাউন্টটা জানতে চাইছিল,
আর এছাড়া তোমার ডিফারেনশিয়াল কাউন্ট এবং অ্যাবসলিউট কাউন্ট যেটা, সেই দুটোর ডেফিনেশন জানতে চাইছিল। ঠিক আছে, তো তোমরা এই দুইটা মুখস্থ করে ফেলবা। 50 to 70%, 1 to 4%, 0 to 1%, এটা বলার কিছু না, মুখস্থ করতে হবে। ডিফারেনশিয়াল কাউন্টটা কি দেখো, ডিফারেনশিয়াল কাউন্টটা হচ্ছে কি তোমার প্রতি শতকে, মানে পার্সেন্টেজ অফ অ্যান ইন্ডিভিজুয়াল সেল পার 100। ঠিক আছে, আর টোটাল নাম্বার, অ্যাবসলিউট কাউন্ট হচ্ছে কি টোটাল নাম্বার, অ্যাবসলিউট কাউন্টটা। ফাংশনস অফ ডব্লিউবিসি, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এগুলো সবগুলো আলাদা আলাদা ফাংশন আছে, তোমরা এগুলো পড়ে নিবে, এখান থেকে আলাদা করে কিছু বলার নাই। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, এটা স্লাইড একটু উল্টা হয়ে গেছে, প্রপার্টিস অফ ডব্লিউবিসি। হ্যাঁ, এটা আমাকে জিজ্ঞাসা করছিল ডব্লিউবিসি প্রপার্টিস। এখানে একটা পয়েন্ট আছে নতুন বইয়ে 14 যে এডিশন, সেটা হচ্ছে মার্জিনেশন। মার্জিনেশন থেকে তোমরা শুরু করবা। ওকে, প্লাটিলেটসে চলে আসছি। প্লাটিলেটসে এখানে আচ্ছা, আমাকে প্লাটিলেটস তো নন নিউক্লিয়েটেড তাই না, নাকি এটা নিউক্লিয়াস আছে প্লাটিলেটসে? নন নিউক্লিয়েটেড। নিউক্লিয়াস নাই। মরফোলজি এটা হচ্ছে কালারলেস, স্ফেরিক্যাল অর ওভাল, কেমিক্যাল প্রপার্টিসটা ইম্পর্টেন্ট। কেমিক্যাল প্রপার্টিসটা জিজ্ঞাসা করে কি কি আছে, এটিপি, এডিপি, হিস্টামিন, 5 হাইড্রোজেন ট্রিপটামিন অথবা সেরোটোনিন, অ্যাডেনালিন, প্রোস্টামিন, এগুলো থাকে। প্লট প্রমোটিং ফ্যাক্টরস এগুলো। এই দেখো, এটা হচ্ছে এটা প্লাটিলেটসের ছবি। এত কত মানে কত ছোট একটা জিনিস, এটা শেপ তো, সাইজ তো দেখো 2 থেকে 4 মাইক্রোমিটার, কিন্তু দেখো কত কিছু আছে এটার ভিতরে। এই যে অ্যাক্টিন এবং মায়োসিন যে ফিলামেন্ট আছে, সেগুলোর মাধ্যমে এই প্লাটিলেট গুলো তোমার কন্ট্রাক্ট করে। তোমরা যখন হেমোস্টেসিস করবে ওইখানে দেখতে পাবা। ঠিক আছে, তাহলে প্লাটিলেটের ফাংশন জিজ্ঞাসা করে হেমোস্টেসিস, ব্লাড কোয়াগুলেশন এবং ভ্যাসোকনস্ট্রিকশন। এছাড়াও তোমাদের গাইডে আরো দেখো বেশ কয়েকটা আছে, এগুলো না বলে এগুলো বলবো। একটা হচ্ছে হোমিওস্টেসিস, যেটা আমরা জেনারেল ফিজিওলজিতে পড়ে আসছি, আর এটা হচ্ছে কি হেমোস্টেসিস। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা। তাহলে হেমোস্টেসিসটা কি? The hemostasis means the spontaneous arrest of bleeding by physiological process when small blood vessels are ruptured. দুটো ইম্পর্টেন্ট জিনিস, এই স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং বাই ফিজিওলজিক্যাল প্রসেস, এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। when small blood vessels are ruptured, ছোট ব্লাড ভেসেল গুলো যখন রাপচার হবে, ফিজিওলজিক্যাল ভাবে এটা হইতে থাকে। এখন হেমোস্টেসিসটা কিভাবে হয়? 4টা ধাপে হয়। ভ্যাসোকনস্ট্রিকশন, প্লাটিলেট ব্লাড ফর্মেশন, formation of blood clot as a result of blood coagulation এবং fibrous organism or dissolution of clot। প্রথমে যে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, কয়েকটা লোকাল ফ্যাক্টরস আছে, এগুলোর কারণে তোমার কি বলে ভ্যাসোকনস্ট্রিকশন হয়। আর পরেরটা হচ্ছে প্লাটিলেট প্লাক ফর্মেশন। এই জিনিসটা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা তোমাদের রিটেনেও আছে। প্লাটিলেট প্লাক ফর্মেশন কি হয় দেখো, যখন এই যে দেখো রাপচার্ড একটা ব্লাড ভেসেল, ঠিক আছে, রাপচারি ব্লাড ভেসেলে কি হয়, প্রথমেই তোমার যখন এটা রাপচার হয়, প্লাটিলেট গুলো এটা সংস্পর্শে আসে। সংস্পর্শে এসে কি হয়, এগুলো আস্তে আস্তে সোয়েল করতে থাকে, বড় হইতে থাকে। বড় হইতে হইতে একটা সময় তারা কি করে, সিউডোপড রিলিজ করে। ঠিক আছে, ছোট ছোট মানে বুঝছো তো, সিউডোপড পায়ে একটা ক্ষুদ্রাকৃতির পায়ের মতো তারা রিলিজ করে। রিলিজ করার পর যে জিনিসটা হয়, যে তাদের প্লাটিলেটের যে কন্ট্রাক্টাইল প্রোটিন গুলো আছে, সেগুলো আরো ফোর্সফুলি কন্ট্রাক্ট করে। কন্ট্রাক্ট করার ফলে কিছু তোমার ফ্যাক্টর রিলিজ হয়। সেই ফ্যাক্টর গুলো কি কি? ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর। এই ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা এসে এই যে কোলাজেন আছে না, এই কোলাজেনের গায়ে এসে লাগে। লাগার পর যেটা হয় সেটা হচ্ছে তোমার থ্রম্বোক্সিন A2 এর সাথে এটা এসে তোমার অ্যাডিশন হয়। অ্যাডিশন হওয়ার পর আস্তে আস্তে এই যে প্লাটিলেট, প্রথম যে প্লাটিলেট ছিল সেটার অ্যাডিশনটা বেড়ে যায়। সে করে কি, আস্তে আস্তে আর তার চারিপাশে আরো যেসব প্লাটিলেট আছে সেগুলোকে অ্যাডহেয়ার করে ফেলে নিজের সাথে। তো দেখা যায় এগুলা একটা পর একটা জমা হইতে থাকে, আস্তে আস্তে যে এই যে রাপচার ব্লাড ভেসেলটা হচ্ছে সেটা বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে কি প্লাটিলেট প্লাক ফর্মেশন। দেন ব্লাড কোয়াগুলেশন ডেফিনিশন। ব্লাড কোয়াগুলেশন ডেফিনিশন হচ্ছে কি, the process by which soluble protein fibrinogen is converted into insoluble protein by the means of an enzyme thrombin is called coagulation। ঠিক আছে, স্টেপস অফ কোয়াগুলেশন। এই ব্লাড কোয়াগুলেশনের আবার দুইটা পার্ট আছে, এক্সটেনসিভ এবং ইন্টেনসিভ। এটা বোঝার চাইতে মুখস্থ করার বেশি, এই দুইটা মুখস্থ করতে হবে। আমাদের সময় শর্ট নোট আসছিল, এক্সটেনসিভ এবং ইন্টেনসিভ দুইটাই লিখতে হয়েছিল আড়াই মার্কের জন্য। খুবই পেইনফুল ছিল ওই সময়, অনেক বড় বড়। তাই এইটা দেখো, ক্লটিং ফ্যাক্টরস কি কি আছে। ক্লটিং ফ্যাক্টরস 13টা আছে। এছাড়াও দেখো নিচে দুইটা আছে, প্রিক্যালিকারিন আর একটা হচ্ছে হাই মলিকুলার ওয়েট কাইনিনোজেন। এই জিনিসটা অনেকে স্কিপ করে যায়। প্লাটিলেট কিন্তু একটা ক্লটিং ফ্যাক্টর, মূলত আছে 13টা, এছাড়া আরো এডিশনাল দুইটা আছে। আর প্লাটিলেট এটা অনেকেই বলে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার মধ্যে দেখো এসেনশিয়াল হচ্ছে 4টা, সেই 4টা কি কি? ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, টিস্যু ফ্যাক্টর এবং ক্যালসিয়াম। এই 4টা হচ্ছে কি তোমার এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টরস। আচ্ছা, তোমাদের কারো কি 13টা ক্লটিং ফ্যাক্টরস মনে আছে বা তোমরা মুখস্থ করছিলা ক্লটিং ফ্যাক্টরস গুলো? জি ভাইয়া। জি। তোমাদের কি এই যে কলেজ তো খুলে দিছে, তোমাদের কি এখন টার্ম চলতেছে নাকি এগুলো হয়ে গেছিল? জি ভাইয়া, টার্ম চলতেছে এখন।
তোমাদের এটার ভাইবা হয়েছে ব্লাডের? না ভাইয়া, সামনে হয়েছে ভাইয়া, হবে। আমাদের হয়েছে। অনেক টাইম মনে হয় নিয়ে নিলাম, 9:54 বাজে, আমাদের সবার পরীক্ষা আছে, 10টা বেজে গেছে, খাওয়া দাওয়ার টাইম ছেড়ে দিব। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে তোমার এক্সটেন্সিভ পাথওয়ে আর এটা হচ্ছে গিয়ে ইন্ট্রিনসিক পাথওয়ে। এই জিনিসটা মুখস্থ করতে হবে। এখন দেখো এখান থেকে যে জিনিসটা জানা সেটা হচ্ছে গিয়ে এক্সটেন্সিভ পাথওয়েটা কখন হবে আর ইন্ট্রিনসিকটা কখন হবে। এক্সটেন্সিভটা কখন হবে সেটা হচ্ছে ব্লাড ভেসেলটা যদি রাপচার হয় তখন হবে, আর ইন্ট্রিনসিকটা হবে ট্রমা টু দা ব্লাড। ঠিক আছে, এক্সাম্পল আমরা কি বলতে পারি, যে টেস্ট টিউবে আমি ব্লাড নিলাম, এটা এখন আমি ঝাঁকেলাম, ঠিক আছে, এটা হচ্ছে ট্রমা টু দা ব্লাড, এটা হচ্ছে গিয়ে কি বলে ইন্ট্রিনসিক পাথওয়ে তখন হবে। আর এছাড়া কি কি ডিফারেন্স আছে, এটা ডিফারেন্স জিজ্ঞাসা করে। এক্সটেন্সিভ পাথওয়েটা দেখো ছোট, খুবই র্যাপিড একটা প্রসেস, আর এটা হচ্ছে অনেক বড়, তার মানে স্লোয়ার একটা প্রসেস অথবা লেন্থি প্রসেস। এছাড়া তোমার কি কি ক্লটিং ফ্যাক্টরস গুলো ইনভলভ, একটাতে খুব সম্ভবত 3, 4, 7 এরকম থাকে, 3, 3, 4, 5, 7, আর বাকিটাতে অনেকগুলো থাকে। ইন্টেন্সিভ পাথওয়েতে 4, 5, 8, 9, 10 এরকম বেশ কয়েকটা থাকে। পাথওয়েটা দেখতে হবে। এটা হচ্ছে গিয়ে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তোমার ক্লটের কম্পোজিশন কি কি, ক্লটের কম্পোজিশন হচ্ছে গিয়ে ব্লাড সেল, প্লাটিলেট এবং প্লাজমা। ক্লট রিট্রাকশন এবং ফিব্রিনোলাইসিস এগুলো মাঝে মাঝে শর্ট নোট আকারে আসে, ওরকম জিজ্ঞাসা করা না ভাই, তাতে শর্ট নোট আকারে আসে। এই যে দেখো আমাদের বডির মধ্যে ব্লাড ফ্লো হচ্ছে, আমাদের কি প্রশ্ন আসে না যে এটা কেন হচ্ছে, যে হোয়াই ব্লাড ডাজ নট ক্লট ইনসাইড দ্য ব্লাড ভেসেল। কি কি কারণ হচ্ছে সেটা হচ্ছে দেখো, স্মুথ এন্ডোথেলিয়াল সারফেস, মানে স্মুথনেস অফ দ্য এন্ডোথেলিয়াল সারফেস, এ লেয়ার অফ গ্লাইকোহেলিক্স এবং এ প্রোটিন বাউন্ড টু দ্য এন্ডোথেলিয়াল মেমব্রেন, সেই প্রোটিনটার নাম কি থ্রোম্বোমডিউলিন। এগুলো থাকার কারণে যে ব্লাড ভেসেলের ভিতরে তোমার কোনো কোয়াগুলেশন হচ্ছে না, ব্লাড স্মুথলি ফ্লো করতেছে। এছাড়া আর কি কি আছে, নরমাল ব্লাড ফ্লো, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট এবং প্লাজমিন অথবা ফিব্রিনোলাইসিন। আচ্ছা আচ্ছা, আমাকে হেপারিনের সোর্সটা একজন বলো তো, যে হেপারিনটা কোথা থেকে পাওয়া যায়? এটা তো একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিনটা কি হেপারিনের মাস্ট সোর্স? সেলে পাওয়া যায়। আচ্ছা, আরেকটা আছে, আরেকটা কথা, ভাইয়া লিভারেও থাকে আর লাংসেও। বেজোফিল সেল। বেসোফিল আর মাস্ট সেল, তিনটা। বেসোফিল আর মাস্ট সেল, লাংসে থাকে না তো, আমরা মাস্ট সেল আর বেসোফিলটা বলবো। এই সোর্সটা জিজ্ঞাসা করো, যে হেপারিনের সোর্সটা। আচ্ছা, এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট যেহেতু আসছে, অ্যান্টিকোয়াগুলেন্ট এখানে তোমার কোনটা আর্টিফিশিয়াল আর কোনটা ন্যাচারাল, এই কয়েকটা জিজ্ঞাসা করে। তোমরা পড়ে রেখো যে ডাইকোমোরাল ওয়ারফেরিন বেশ কয়েকটা আছে, কোনটা ইন ভিভো ইন ভিট্রো, এগুলো দেখো। আরেকটা আছে ইডিটিএ, ইথিলিনটা ভুলে গেছি পুরো নামটা, তোমাদের মনে আছে ইডিটিএ যেটা, ওটা পুরো নামটা কি? আচ্ছা, ব্লিডিং ডিসঅর্ডারে চলে আসছি। ব্লিডিং ডিসঅর্ডার এটা সাধারণত রিটেনে আসে, সেখানে কোনটা, হ্যাঁ এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে আরেকটা পয়েন্ট স্কিপ করে গেছে, তোমার ভিটামিন কে ডিপেন্ডেন্ট আর ক্লটিং ফ্যাক্টরস কোনটা, কোনগুলো ভিটামিন কে ফ্যাক্টর ডিপেন্ডেন্ট? 2, 7, 9, 10। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে হিমোফিলিয়াটা আর পারপুরাই, এটা জিজ্ঞাসা করে কিন্তু স্ক্রিনিং টেস্ট ফর ক্লটিং আর কি বলে ব্লিডিং ডিসঅর্ডার। দেখো কি কি আছে, ব্লিডিং টাইম হচ্ছে গিয়ে 1 থেকে 6 মিনিট, ক্লটিং টাইম হচ্ছে গিয়ে 5 থেকে 10 মিনিট। এছাড়াও প্রথম ইন টাইম সেটা হচ্ছে 11 to 16 সেকেন্ড। এপিটিটি এটা কিন্তু জিজ্ঞাসা করে, হুট করে দেখা যায় জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ এপিটিটি, তাহলে কি বলবা? অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, সেটা হচ্ছে কত, 30 থেকে 40 সেকেন্ড। আর এছাড়াও প্রথম ইন টাইম আছে সেটা হচ্ছে এটা। আর যেহেতু তার ব্লিডিং ডিসঅর্ডার আছে, তার মানে কি হবে, তার প্লাটিলেট কাউন্টটা কমে গেছে। এটার নাম কি বলতো, উচ্চারণ করতো? পারপুরা। পারপুরা, ভেরি গুড। আমার এক ফ্রেন্ড ছিল, আমরা ভাইবা দিতেছিলাম আইটেমের সময়, অবশ্য প্রফিট টেবিলে এরকম হয় নাই, সে খুব কনফিডেন্টলি অ্যান্সার দিতেছে পুরপুরা পুরপুরা, আমরা সবাই হাসাহাসি করতেছি। এখন হয়তো বুঝবা না, মানে আইটেম টেবিলের মানে কন্ডিশনটা এরকম ছিল, তারে জিজ্ঞাসা করতেছে যতবার সে ততবারই পুরপুরা বলতেছে। যাই হোক, purpura is a clinical condition characterized by the tendency of spontaneous bleeding beneath the skin, mucous membrane, and from the internal organs. ঠিক আছে, পুরোর একটা ছবি আছে, এই দেখো, এটা পরে মিলাবো। কি কি টাইপের আছে, একটা হচ্ছে গিয়ে থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, কোয়ালিটিভ ও কোয়ান্টিটিভ ডিফেক্ট অফ প্লাটিলেট, আর একটা হচ্ছে নন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট। এই দেখো, সাইট অফ ব্লিডিং কোথায় হয়, স্কিন, মিউকাস মেমব্রেন এবং ইন্টারনাল অর্গান। এই যে ক্রাইটেরিয়াটা দেখো, পিন পয়েন্ট সাইজ, স্পন্টেনিয়াস এবং নট পাম্পেবল। যে দেখো তার স্কিনে দেখা যাচ্ছে গুটি গুটি, ঠিক আছে, এই গুটি গুটি টাইপের, তারপর এগুলো ফিল করা যাবে নট পাম্পেবল, এটা হচ্ছে পারপুরা।
দেন ল্যাবরেটরি ফাইন্ডিংস, এটা ইম্পর্টেন্ট, পারপুরার ল্যাবরেটরি ফাইন্ডিংসটা ইম্পর্টেন্ট। এটা মিলাবো হচ্ছে কি হিমোফিলিয়ার সাথে। তো দেখো তার ল্যাবরেটরি ফাইন্ডিংস কি পাওয়া যাবে, ব্লিডিং টাইমটা বেশি থাকবে, ক্লটিং টাইমটা নর্মাল থাকবে, ঠিক আছে, এটা খেয়াল রাখো কিন্তু তার ব্লিডিং টাইমটা বেশি হবে, ক্লটিং টাইমটা নর্মাল থাকবে। এছাড়া প্রথম দিন এগুলো ঠিক থাকবে। হিমোফিলিয়া, হিমোফিলিয়া হচ্ছে কি এক্স লিঙ্ক একটা হেরিডিটারি ডিসঅর্ডার, এটা টাইপ হচ্ছে কি হিমোফিলিয়া এবং হিমোফিলিয়া বি, একটা হচ্ছে ফ্যাক্টর 8 আর একটা হচ্ছে ফ্যাক্টর 9। এটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে কি আউন ব্লিডিং, মাউথ নোজ ব্লিডিং, এগুলা ব্লিডিং হবে। ল্যাবরেটরি ফাইন্ডিংসটা দেখো, এখানে কিন্তু তোমার কোয়াগুলেশন টাইমটা বৃদ্ধি পাইছে, যেহেতু তার ক্লটিং ফ্যাক্টরটাতে ডিফেক্ট আছে বা নাই ডেফিসিয়েন্সি আছে, সেক্ষেত্রে তার কোয়াগুলেশন টাইমটা প্রলং হয়েছে আর ব্লিডিং টাইমটা তার নরমাল থাকতেছে। আর এছাড়া হচ্ছে তোমার এখানে এপিটিটি যেটা আছে সেটা বৃদ্ধি পাবে। দেন এটা ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে কি যে তোমার যে ফ্যাক্টরটা তার কম আছে সেটা তার ট্রান্সফিউশন করা। দেন এখানে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কি এই যে এটা ডিফারেন্সটা, ব্লিডিং টাইম নরমাল, প্রলং নরমাল হচ্ছে গিয়ে এইটার জন্য, আর একটা হচ্ছে গিয়ে তোমার নন ভাস্কুলার ডিফেক্টের জন্য, একটা হেরিডিটারি একটা নন হেরিডিটারি। এই তোমরা জানো না 12 জন পার্টিসিপেন্ট আছে, আমি খুব দ্রুতই শেষ করে দিব, বোরিং লাগতেছে আমি বুঝতে পারছি। দেখো ল্যান্ডস্টাইনার ল, এখানে দুইটা পার্ট আছে, এটা আবার ফার্স্ট ল সেকেন্ড ল বইলো না, দুইটা ল আছে, দুইটা ল আশা করি তোমরা জানো। দেন এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা হচ্ছে গিয়ে তোমার রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। অ্যান্টিজেনটা কোথায় পাওয়া যায় বলো তো? আরবিসি সেল মেমব্রেনে পাওয়া যায়, ঠিক আছে, বানাইলাম, সবাই চলে যেতেছে। আচ্ছা আরএইচ, এই যে দেখো এই অ্যান্টিজেন যেগুলো আছে এগুলোকে হচ্ছে কি আরএইচ ফ্যাক্টর বলা হয়। তো তোমার আমরা বলি না পজিটিভ নেগেটিভ বা আরএইচ পজিটিভ নেগেটিভ, সেই জিনিসটা মূলত এই ডি অ্যান্টিজেনের প্রেজেন্ট থাকার কারণেই হচ্ছে। হু হ্যাজ ডি টাইপ অ্যান্টিজেন said to be RH পজিটিভ, আর যার নাই সে হচ্ছে RH নেগেটিভ। আচ্ছা বলো তো, ধরো তোমার দুইটা কি বলে বাবা মা দুইজনই RH পজিটিভ, তাহলে কি তাদের সন্তানের RH নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা এটা কিন্তু একটা পসিবিলিটি আছে, সেই পসিবিলিটি হচ্ছে খুবই ক্ষীণ। হ্যাঁ, ক্ষীণ কিভাবে আমি তোমাদেরকে বলি। এই যে তোমার জেনোটাইপ এবং ফিনোটাইপটা তো তোমাদের খেয়াল আছে, জেনোটাইপ এবং ফিনোটাইপ তো খেয়াল আছে। ওই যে ধরো তার একজনের আছে ডি, আরেকজনের আছে হচ্ছে কি মানে ক্যাপিটাল ডি স্মল ডি, আরেকজনের আছে হচ্ছে স্মল ডি, ঠিক আছে। তো দেখা গেছে এটা যদি কি বলে, আমাদের চেকার বোর্ডটার কথা খেয়াল আছে যে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, যে ক্রস ম্যাচিং করে যে ইয়েটা করে। তো দেখা গেছে যদি দুইটাতেই তোমার কি বলে ছোট সাইজ যেটা রিসিসিভ যে জিনটা আছে সেটা যদি চলে যায়, সেই ক্ষেত্রে তোমার শুধুমাত্র সেই ক্ষেত্রে তোমার আরএইচ নেগেটিভ হইতে পারে, এই ছাড়া পজিটিভ হবে, বাট সম্ভাবনা খুবই কম। ম্যাক্সিমাম টাইমে যদি বাবা মা দুজনই পজিটিভ হয়, পজিটিভই হবে, বাট সম্ভাবনা খুবই কম। আচ্ছা ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসে চলে আসছে। এই ক্ষেত্রে হচ্ছে তোমার মা যদি নেগেটিভ থাকে, বাবা পজিটিভ থাকে, তো বাবার থেকে যে পজিটিভ যেটা আছে সেটা মায়ের বডিতে চলে আসে। দেন কি বলে বাচ্চার প্লাসেন্টাতেও চলে আসে, তারপর সমস্যা হয়, মানে আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়। প্রথম বাচ্চার ক্ষেত্রে কিছু হয় না, পরে আস্তে আস্তে এগুলো ট্রান্সমিট হতে থাকে। দেন এট লাস্ট একটা কন্ডিশন হয় এই যে কার্ডিক অ্যারেস্ট। ক্লিনিক্যাল ফিচারস গুলা এটা হচ্ছে কি যে সেই আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, ওই কন্ডিশনটা। ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবি ইনজেকশন দেওয়া হয় 72 ঘন্টার মধ্যে। সরি প্রিভেনশন, তোমার এই যে আমরা ক্রস ম্যাচিং করে থাকি না, এই যে ব্লাড ডোনেট করার সময় আমরা ক্রস ম্যাচিং করে থাকি না, ক্রস ম্যাচিং করার কারণটা হচ্ছে যে তা দেখা গেছে যে পেশেন্ট কি বলে ডোনার এবং রিসিপিয়েন্ট আছে তাদের দুজনের ব্লাড গ্রুপ সেম থাকা সত্ত্বেও দেখা যায় কিছু মাইনর গ্রুপ থেকে থাকে, মাইনর গ্রুপ থাকার কারণে তোমার কি বলে ব্লিডিং বা হইতে পারে, অ্যাগ্লুটিনেট হইতে পারে, অ্যাগ্লুটিনেশন হইতে পারে। এই জন্য তোমার আমরা ক্রস ম্যাচিং করে থাকি। এই ক্রস ম্যাচিং করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা ফোকাস করি সেটা হচ্ছে কি ডোনারের ক্ষেত্রে আরবিসি এবং রিসিপিয়েন্ট যে থাকবে তার ক্ষেত্রে হচ্ছে কি তোমার প্লাজমার দিকে আমরা ফোকাস করি। রিসিপিয়েন্টের ডোনার আরবিসির দিকে ফোকাস করার কারণটা হচ্ছে কি যে এখান থেকে তোমার আরবিসিটা বেশি যাচ্ছে, আরবিসিটা মেইনলি যাচ্ছে। তো সেটা যদি তোমার যে রিসিপিয়েন্ট আছে রিসিপিয়েন্টের ইয়ার সাথে তোমার ম্যাচ না করে থাকে, দেন অ্যাগ্লুটিনেট করবে। আর রিসিপিয়েন্ট প্লাজমাটা ফোকাস করার কারণ হচ্ছে কি যে তোমার যে হিউজ অ্যামাউন্ট অফ যে প্লাজমা আছে সেটা ওইটার সাথে গিয়ে ডাইলিউট হয়ে যায় কারণে। দেন হ্যাজার্ডস অফ মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন কি হয়, ইমিডিয়েট কিছু দেখা যায়, একটা হচ্ছে ডিলেড। ইমিডিয়েটের মধ্যে কি হয়েছে, ভায়োলেন্ট পেইন ইন দ্য ব্যাক, এটা রিটেনে আসছিল আমাদের। ভায়োলেন্ট পেইন ইন দ্য ব্যাক, টাইটনেস ইন দ্য চেস্ট, শিভারিং এবং রেস্টলেসনেস, শক, এরকম ডিলেড এগুলো হয়। অ্যাকিউট কিডনি শাটডাউন, এটাও রিটেনের একটা কোশ্চেন।
তিনটা মেকানিজমের মাধ্যমে হয়: রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন, সার্কুলেটরি শক এবং রেনাল টিউবুলার ব্লকেজ। এগুলোর দিকে আর যাবো না, এগুলো হচ্ছে প্রফেট কোশ্চেন। তোমরা কি দেখছিলে এই প্রফেট কোশ্চেন গুলো? দেখো একবার কি আসছে ওইগুলো। এই তো নেম দ্য নরমাল প্লাজমা প্রোটিনস ইন নরমাল ভ্যালু। এগুলো এই ছিল আমাদের ডিসকাশন। আমাদেরকে বাইবার বক্স কোশ্চেন একটু দেখাই, ঠিক আছে? তোমাদের কি কারো কোনো প্রশ্ন ছিল এই পর্যন্ত? না ভাইয়া। দেখো তো তোমরা এখানে কি বক্স কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ? এই যে এখানে সারি সারি যে সাজানো আছে। না ভাইয়া দেখতেছি জি না। ভাইয়া। একজন বললে দেখতেছে, আরেকজন দেখতেছে না। আসলে কি দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না বুঝতে পারতেছি না। ভাইয়া দেখা যাচ্ছে। তো তোমরা যখন প্রফের ভাইবা দিতে যাবা, ভাইবা দিতে গেলে যে তোমাদেরকে বলবে এরকম ছোট ছোট কাগজ নিতে আর কি, এগুলোকে আর কি বক্স কোশ্চেন বলা হয়। তো দেখো এত কিছু পড়লা, ব্লাড কিন্তু অনেক বড় একটা টপিক, এত কিছু পড়ে গেলা, কিন্তু তুমি যে কাগজটা উঠেলা সেখানে দেখো তোমাকে খালি অতটুকুই জিজ্ঞাসা করবে, বাইরে জিজ্ঞাসা করবে। যেমন আমরা যদি নিচের এটার দিকে জিজ্ঞাসা তাকাই, ফাংশনস অফ ডাব্লিউবিসি, লিউকোসাইট, লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস, এই পর্যন্তই তোমাকে জিজ্ঞাসা করবে। তারপর আরেকটা কার্ড আছে দেখো, অ্যানিমিয়া এবং জন্ডিস, অতটুকুই জিজ্ঞাসা করে। দেন দেখো ব্লাড ক্লাসিফিকেশন, মরফোলজি, টোটাল কাউন্ট, প্রপার্টিজ এবং ফাংশন। তুমি যতটুকু তোমার আসবে ততটুকুই তোমাকে জিজ্ঞাসা করবে। দেখি দেখা যায় না। এই যে দেখো একটা কার্ডে শুধুমাত্র ফাংশনস অফ আরবিসি আছে। দেন নর্মাল ভ্যালু অফ ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম নিচে। এগুলো হচ্ছে অন্য যেগুলো আছে, এগুলো তোমাদের কলেজ থেকে তোমাদের পরীক্ষার আগে দিয়ে দিবে। নিচে দেখো হোয়াট ইজ ইরিথ্রোপয়েসিস, ডিফাইন অ্যানিমিয়া, ডিফাইন ইরিথ্রোপয়েসিস, মেনশন ইটস স্টেপস। এই ছোট ছোট এগুলাই তোমাদেরকে জিজ্ঞাসা করবে, এগুলাই হচ্ছে কি তোমাদের ভাইবা। দেখা যায় শেষ হয়ে যায়, বুঝছো? আর এই যে দেখো তোমরা কি ভাইবার বুকলেটটা কি কিনছিলা তোমরা? জি ভাইয়া। এই দেখো এখানে হচ্ছে যে ব্লাডের এগুলো দেখো তোমার লাল, কালার, সবুজ এবং নীল কোনটা মানে ইম্পর্টেন্স এর ভিত্তির উপরে তোমার করা হয়েছে। যেমন দেখো আমরা যদি 3 নাম্বার প্রশ্নটার দিকে তাকাই, যে অরিজিন, নরমাল ভ্যালু, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করে। তারপর যে 5 নাম্বার কোশ্চেনটা, সে দ্য ইম্পর্টেন্স অফ প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার, সিরাম ডাজ নট ক্লট, এটা তো পারবা না, ক্লটিং ফ্যাক্টর থাকে না। দেন পলিসাইথেমিয়া, নীল, একটু কম ইম্পর্টেন্ট, খুব একটা জিজ্ঞাসা করে না। এইভাবে করে তোমার করা হয়েছে আর কি। এটা হচ্ছে আমার পুরানটাই, কারণ বাংলা চলে আসছে, আমাদের নতুন যেটা আছে এটাতে সমস্যা নেই। ঠিক আছে, এই পর্যন্তই ছিল আর কি। কারো তো কোনো কোশ্চেন নেই না? আমরা তাহলে শেষ করে দিই আজকে। ধন্যবাদ মাহি, আজকে এত সুন্দর একটি সেশন নেওয়ার জন্য। আমরা কি লাইভটি এন্ড করে দিব? হ্যাঁ ভাইয়া, শেষ করে দিই। সবাই মতামত করছে, যারা এতক্ষণ ছিল তোমাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।